স্বাগত। আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান, আপনারা দেখছেন এটিএন নিউজ। দর্শক, আমরা আজকে আমাদের সাথে যুক্ত আছেন অতিথি ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী সমবায় দল। আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের স্টুডিওতে। এটিএন নিউজের এই স্টুডিওতে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন নিউজের যাবতীয় কলা কৌশলী সহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের বিষয় ঐক্যের রাজনীতিতে কেন ফাটল। আমরা এই বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা যাচ্ছি আমাদের আগত অতিথির কাছে। আমি প্রথমেই যদি জানতে চাই মোহাম্মদ নিজামুদ্দিন আপনার কাছ থেকে, আসলে আমাদের যে আন্দোলন সরকারি চাকরি ব্যবস্থায় কোটা পদ্ধতি, তা নিয়ে একটি আন্দোলন, ছাত্র সমাজের মাঝে অসন্তোষ, সে আন্দোলন থেকে তা সহিংসতায় রূপ নেয়, সরকারের দমন পীড়নে, আমরা যদি বলি স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নে মানুষের ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি আমাদের চোখের সামনে আমরা সব কিছুই দেখেছি। এবং দেশে যে একটি অস্থিরতা, কেউ যে নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারেনি, এবং সেই ভয়াবহতা আমাদের সবার চোখের সামনে। সেই ভয়াবহতার পর ৩৬ দিনের সেই আন্দোলনের ফলে আওয়ামী লীগের দীর্ঘ ১৫.৫ বছরের যেই শাসন ব্যবস্থা ধসে পড়ে, তারপর আমরা একটা দীর্ঘ সময় আবার পার করে ফেলেছি। আমরা দেখছি যে এখন সেই জায়গা থেকে মানুষের মধ্যে আসলে এই যে জুলাইয়ের যে ঐক্য বা জুলাইকে যে ধারণের বিষয়টি, আমরা যে ক্ষয়ক্ষতি দেখেছি, যে নৃশংসতা দেখেছি, তা কি আসলে এখনো প্রতীয়মান আছে কিনা, নাকি মানুষের মধ্যে সেই বিষয়টা ফিকে হয়ে গেছে? কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি আসলে এই জুলাই আমাদের জীবনে, বিশেষ করে আমাদের 19৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পরে অনেকগুলা অভ্যুত্থান, আন্দোলন, সংগ্রাম হয়েছে, কিন্তু এই জুলাই আমাদের জীবনে এটা লাল কাপড়ে মোড়া একটা স্মৃতি, যেখানে অনেক মানে প্রায় ১,৫০০ লোকের রক্তের বিনিময়ে আছে এই জুলাই অর্জিত। এই জুলাই আগস্টে আমরা যে আওয়ামী একটা যে মানে জাস্ট দুর্বৃত্তের এন্টারপ্রাইজ, যে আওয়ামী দুঃশাসনের যে অবসান এই জুলাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি। কারণ দীর্ঘদিন ধরে তারা পুঞ্জীভূত হয়ে 19৭১ সালের পর থেকে এই দলটা যেভাবে একটা দুর্বৃত্ত দলে পরিণত হয়েছে, শেষে আপনার কথা যেটা বলছেন যে ১৫.৫ বছরে এই আওয়ামী লীগ নট অনলি সেটা একদলীয় শাসন বাকশালী, সে বাকশালের দ্বিতীয় সংস্করণ 2.0-তে এসে তারা বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ, নিপীড়ন, নির্যাতন একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে, সেটা এক পর্যায়ে আমাদের বিএনপির নেতৃত্বে যে আমাদের সমমনা দলগুলা দীর্ঘ 15.৫ বছর বা 16 বছর 111-এর পর থেকে যে আন্দোলন করেছে, এই আন্দোলনের চূড়ান্ত রূপ এই জুলাই। আচ্ছা, আপনার কথাতে আমি পেয়েছি যেটা আসলে এই জুলাইয়ের সে প্রথম যে আন্দোলনটা আমরা শুরু করি, ছাত্র জনতা, আমাদের লিমিটেশন ছিল, সেটা শুধু অনলি একটা মাত্র কোটা। একটা পর্যায়ে আপনি খেয়াল করেন যে একটা মানুষের, একটা ছাত্রদের একটা শ্রেণীর আন্দোলনটা একটা পর্যায়ে কীভাবে গণমানুষের আন্দোলন হয়ে যায়। কোটা থেকে সরকারের কাছে কোটা চেয়েছে যে কোটা পদ্ধতিতে বিলুপ, আমরা মেধার ভিত্তিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত চাকরি পাই, আমরা মেধার পুনর্জাগরণ, মূল্যায়ন হোক, কিন্তু সরকার সেটা মানে নেই। একটা কোর্টের দোহাই দিয়ে যেভাবে ক্যাঙ্গারু কোর্টকে ব্যবহার করে সমস্ত কিছুকে যেভাবে বুলুণ্ঠিত করেছে মানুষের অধিকারকে, তারে কিন্তু কোটাটাকে তারা সেভাবে নিচ্ছে। আপনি খেয়াল করছেন জুলাইয়ের প্রথমে যখন ছাত্ররা এটা নিয়ে আন্দোলনে নামে, তখন এই ফ্যাসিস্ট সরকারের সেই প্রধান থেকে আরম্ভ করি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ওরা কত তুচ্ছ-তাচ্ছিল্যভাবে ছাত্রদেরকে বলে যে এটা করুক না, দেখি কি করো। শেখ হাসিনাকে প্রশ্ন করছে তেলবাজ সাংবাদিকরা কিছু, আমি সরি টু সে, এরা বলতেছে এটা কি, উনি বলেছে দেখি কি করে। তো দেখেন এটা কতটুকু তাচ্ছিল্যের স্বরে ছাত্রদের এই আন্দোলনটাকে তারা নিচ্ছে। এক পর্যায়ে সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নিতে পারে নাই। আর আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন আমরা যে আন্দোলন করে আসছি, সেই আন্দোলনটা কোটা আন্দোলনের এই ছাত্রদের সাথে মিশে এক পর্যায়ে যে জুলাই 1 তারিখে সেটা বৈষম্য বিরোধী আন্দোলন নামকরণ করা হয়। আচ্ছা, এই বৈষম্য বিরোধী আন্দোলনটা চলতে আজকে 2 তারিখ চলতে থাকে। একটা পর্যায়ে আন্দোলনটা আস্তে আস্তে দাবানলে পরিণত হয়। এক পর্যায়ে যে তৎকালীন সরকারের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রাজাকারের সন্তান বলে আমাদের সন্তানদেরকে উপাধি দেয়। তখন এই সন্তানরা, আমাদের এই যে দামাল ছেলেরা, এটাকে মেনে নিতে পারে নাই। কারণ আমি আমার অধিকার নিয়ে কথা বলবো, আপনি আমাকে রাজাকার ট্যাগ লাগাবেন। 1971 সালের পর থেকে যে 71-এর চেতনা বিক্রি করে যেই দল, যে কোনো মানুষকে যখন বিরোধী মতকে দমন করার জন্য ওরা রাজাকার ট্যাগ লাগিয়ে দিত, যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে দিত, সেটা এই দেশের মানুষ তখন আর নিতে পারে নাই।
তখন তারা এটাকে দুর্বার আন্দোলনের দিকে নেওয়ার জন্য মানুষ আশা করছে যে ছাত্ররা এই দুর্বার আন্দোলনে চলে যাক। আর ছাত্ররা তখন এই দেশের গণমানুষের ফালসকে বুঝে তারা আন্দোলনের দিকে এগিয়ে গেছে এবং সকল শ্রেণী পেশার লোক তাদের সাথে একাকার হয়ে জুলাই আন্দোলনে শরীক হয়েছে। এবং জুলাই আন্দোলনে আপনিও ছিলেন, আপনার একটি অভিজ্ঞতা আছে, আপনি সামনের সারির একজন ছিলেন, আপনি গুলিবিদ্ধ হয়েছেন। আমি যদি একটু শুনতে চাই আপনার সেই অভিজ্ঞতাটা। আসলে জুলাইয়ের আন্দোলন আমরা তো এর আগে 28 অক্টোবর আপনারা জানেন বিএনপির গত মানে 24 28 অক্টোবর সরি 23 তো 28 অক্টোবর যে আমাদের যে আন্দোলন যে কর্মসূচি ছিল সেদিন থেকে বিএনপিকে তারা যেভাবে দমন নিপীড়ন করতেছিল তার ধারাবাহিকতায় আমরা কিন্তু 28 অক্টোবর পরে বিএনপির কোনো মানে একেবারে ওয়ার্ড লেভেলের কোনো কর্মী বাড়িতে ঘুমাইতে পারেনি। আমরা নিজেরও কখনো বাড়িতে থাকতে পারতাম না, নিজের বাসার সামনে সবসময় পুলিশ বসে থাকতো এবং আমাদেরকে সবসময় ফলো করতো কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি সব। এইভাবে তো আর একটা মানুষ জীবন চলতে পারে না, কিন্তু বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী দীর্ঘ 15.5 বছর এভাবে জীবনযাপন করেছে। 28 অক্টোবরের পরে যে একটা জানুয়ারিতে যে নির্বাচন হয়, এই নির্বাচনের পরে সেটা ধারাবাহিকভাবে সরকারের পেটুয়া বাহিনী সেটা চালিয়ে যায়। আমরা অপেক্ষা করতেছিলাম যে কোনোভাবে, যেহেতু বিএনপির নামে আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে কোনো মানে রাস্তা দাঁড়াইতে দিচ্ছে না, যেভাবে পারতেছে। পুলিশ তো তখন এটা দেশের পুলিশ ছিল না তখন, এটা তো শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য তারা যেভাবে পারে বিরোধীদেরকে দমন করতে পারলে, মারতে পারলে, অ্যারেস্ট করতে পারলে তারা পুরস্কার পায়। এই সংস্কৃতিতে আমরা যখন চলমান, তখন এই ছাত্রদের যে আন্দোলন, কোটা আন্দোলন আপনারা দেখেন ন্যায্য, এই দেশের বিএনপি এমন একটা দল যে ছাত্র জনতা শ্রমিক প্রত্যেকের ন্যায্য সকল দাবির সাথে বিএনপি সবসময় একমত পোষণ করে এবং এটাতে সহমত পোষণ করে। এই তার ধারাবাহিকতা আমরা এই কোটা আন্দোলনের সাথে ছিলাম। আমরা এর আগে ছাত্রদের আরও কয়েকটা আন্দোলন ছিল, প্রত্যেকটা আন্দোলনের সাথে আমরা একমত পোষণ করছি। তো আমরা সেই প্রথম থেকে আমরা ছাত্রদের এই কোটা আন্দোলনের সাথে ছিলাম, পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমাদের দল আমরা সাপোর্ট করেছি। কিন্তু ছাত্রদের আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, আমরা তাদের নেতৃত্বে আমরা পিছনে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। আমরা সে তারই ধারাবাহিকতা 1 তারিখ 2 থেকে যে শুরু হওয়া 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এভাবে প্রত্যেকটা আন্দোলনে আমরা সাধারণ কর্মীর বেশে, সাধারণ ছাত্রদের সাধারণ নাগরিক বেশে আমরা তাদের সাথে থাকি। আমি বাড্ডা এলাকাতে, রামপুর এলাকাতে বিভিন্ন সময় থাকতাম, মানে গিয়েছি, শহীদ মিনারে গিয়েছি, তারপরে রবীন্দ্র সরোবরে কখনো অ্যাটেন্ড করে এক দিন এক জায়গাতে অ্যাটেন্ড করেছি, তাদের সাথে একাকার হয়ে আন্দোলনে ছিলাম। এরপরে যখন আন্দোলনটা চরম রূপ ধারণ করে, বিশেষ করে 16 জুলাই রংপুরে সেই সময় আমাদের প্রথম শহীদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ যখন নিজের বুক পেতে দেয়, সেদিন থেকে আমরা যখন আবু সাইদের যেদিন মারা যায়, তারপরে তো সেদিন 6টা লোক মারা যায়, 6টা ছাত্র মারা যায়, সেদিন থেকে আমি আন্দোলন সংগ্রামে প্রতিদিন ছিলাম। কারণ এভাবে এমনভাবে সিন হয়ে গেছি যে আসলে ঘরে থাকা তো সুযোগ নেই। আর আমাদের তো এমন এক পর্যায়ে চলে গেছি আমরা, মানে আমাদেরকে শুধু সামনে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। নিজের জীবনকে, ফ্যামিলিকে রিস্কে ফেলে দিয়ে আমরা সেদিন আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, তার ধারাবাহিকতা আমিও ছিলাম। কিন্তু আমি আমার অ্যাক্সিডেন্টের যে বিষয়টা, আমি আহত যেদিন গুলিবিদ্ধ হই, আমি আল্লাহ শুকরিয়া আমি 5 আগস্ট পর্যন্ত আমি কখনো এই বিষয়টি আমরা অবশ্যই আমাদের দর্শকদের শোনাবো একটি বিরতির পর। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। আমাদের আগত অতিথি ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিনের কাছে চলে যাচ্ছি। আপনি বলছিলেন আসলে আপনার যে আহতের বিষয়টি। জি, এই আন্দোলনটা যখন চরম রূপ ধারণ করে, বিশেষ করে 3 তারিখ থেকে 4 তারিখের পরে তো এক পর্যায়ে 3 তারিখে যখন আমাদের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সেনাবাহিনী যখন ডিক্লারেশন দিল যে আমরা ওদের ইন্টারনাল যে মিটিং হয়ে, সেই মিটিংয়ে তারা বলে যে না, আমরা আর এই দেশের মানুষের রক্তের সাথে খেলতে পারবো না, আমরা মানুষের বুকে গুলি চালাতে পারবো না, তখন দৃশ্যপটটা চেঞ্জ হয়ে যায়, সিনারিওটা। সেই থেকে যখন এই দেশের মানুষ যাকে মানুষ যখন রাজপথে নেমে আসতেছে, তার ধারাবাহিকতা সারা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এটা ছিল 3 তারিখে 4 তারিখে সম্ভবত একটা
5 তারিখ বা 5 তারিখের একটা প্রোগ্রাম ছিল যে ঢাকা মুখী ঢাকা কেন কর্মসূচি, সেটা 4 তারিখে একদিন আগে করা হয়। সেই মেসেজটা পাওয়ার পরে যখন খুনি হাসিনা যখন সেটা বুঝতে পারে, যখন পালানোর সিদ্ধান্ত নেয়, আমরা তখন টের পাই যে যখন সেনাপ্রধান বলেছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, আমরা তখন রাস্তায় রামপুরা এলাকায়, আমি সেদিন এক একদিন এক এক প্লেসে যাইতাম। আমি রামপুরা এলাকায়, রামপুরা বাজারের পাশে দিকে একটা গলির মাথায় আমরা সবাই জড়ো হই সেখান থেকে যখন সেনাপ্রধানের এই মেসেজটা পাই যে আমরা বিভিন্নভাবে থেকে মেসেজ পাচ্ছি যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, তখন আমরা তো বুঝতে পারি যে এখানে সামথিং উইল বি হ্যাপেনিং। হ্যাঁ, তখন সমস্ত মানুষ আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে আসে। আপনি দেখেছেন যে জুলাই মাসের প্রতিটা আন্দোলনে যে এরা যেভাবে এদেশের সাধারণ মানুষ, আজকে যদি কেউ হয়তো বা বলতেছে যে না এটা একটা শ্রেণী পেশার আন্দোলন ছিল, না আসলে এটা সকলের ছিল। আমি 5 তারিখে সকালবেলা তখন আমরা রাস্তায় চলে আসি, এক পর্যায়ে আগাইতে আমরা বাড্ডা ব্রেক ইউনিভার্সিটির সামনে আমরা সেদিকে যাই। ওদিকে বাড্ডা থানায় অবর্ণনীয় এত অস্ত্র মজুদ ছিল, এত পুলিশ কোত্থেকে এসছে, কিন্তু তখন সাধারণ মানুষ বলছে যে এটা মনে হয় বাংলাদেশের মানুষ না, তারা যে হারে তারা গুলি করতেছে। বাড্ডা থানার আশেপাশে প্রত্যেকটা বিল্ডিং, মসজিদের ছাদ থেকে আরম্ভ করে পুলিশ এমনভাবে অবস্থান নিয়েছে। এর আগের দিনও আপনারা দেখেছেন একটা হেলিকপ্টার এসে কিছু বাইরেকে কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে এটা নিয়ে যায়। ওইসব বিল্ডিংগুলোর প্রত্যেকটা ছাদে তারা মানে গান নিয়ে একেবারে মানে রণসজ্জায় তারা আমাদের দিকে তাক করে বসে আছে। এরপর আমি যখন গুলিবিদ্ধ হই, ওই হাসিনা পলায়নের মেসেজটা যখন এখনো মানে মানুষ পাবলিক বিশ্বাস করতে পারতেছিল আসলে সে যে এতটুকু রাক্ষস ছিল, মানে সে যে পালাই গেছে এটা পাবলিক বিশ্বাস করতে পারতেছিল না। এবং তার পেটো বাহিনীর আক্রমণ ছিল এমন যে পুলিশ তখনও গুলি করতেছে যে সে পালাই গেছে, এটা আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না। তখন কিছু ছাত্র জনতা, বিশেষ করে স্কুলের ছাত্র, একটা বেশ তাদের স্কুলের ইউনিফর্ম পরা, কাঁধে ঝুলানো ব্যাগ ছিল স্কুলের ব্যাগ, এই ব্যাগ নিয়ে তারা বড়দের সাথে তারা রাস্তায় নেমে আসে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আমাদের পাশে দিয়ে ছেলেগুলা আস্তে আস্তে আপনার ওই যে ইট পাটকেল মারতে মারতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা বড়রা আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি, না তোমরা সামনে এগিয়ে যেও না। এক পর্যায়ে 2টা বাচ্চা, এটা সম্ভবত 16-17 বছর, 16 মানে ক্লাস 9-10-এ পড়ে, ওরা একটু সামনের দিকে এগিয়ে চলে গেছে। পুলিশ তো একেবারে যুদ্ধের সময় যেভাবে থাকে আর কি, বাংকার নিয়ে প্রস্তুতি ওইভাবে আছে। একটা ছেলেকে গুলি করে দিল আমার থেকে মাত্র সামান্য কয়েক গজ সামনে, পায়ে গুলি খেলো, ছেলেটা পড়ে গেল, একটু কাত হয়েছে, সাথে সাথে আরেকটা গুলি তার বুকে। আমি একবার খুব দূর কাছে থেকে তারে আমার জন্য একটু সামনে গেছি, তো কাছে থেকে আমরা কয়েকজন আমি খেয়াল করতেছি, দেখেছি আমার এক পর্যায়ে আমার পিছনের সব অনেকে সরে গেছে তাদের এই অবস্থা দেখে, গুলির আওয়াজ দেখে, এবং সাউন্ড গ্রেনেড তো আছে। তো সেক্ষেত্রে আমিও 2টা ছেলেকে আমার মনে পড়ে যে আমার এই বয়সে আমার ঘরে আমার বাচ্চা আছে, কি মানে এই ছেলেকে ফেলে আমি সামনে যাই কিভাবে? আমি ওদেরকে আনার জন্য একটু সামনের দিকে যাই। সামনের দিকে যাওয়ার পরে একটা ছেলেটা পড়ে গেছে, পড়ে যাওয়ার আমি তাকে দ্বিতীয় গুলিটার পরে যখন সে পড়ে গেছে তাকে আমি দৌড়লাম, দৌড়ে আমি সামনে, তার সমস্ত রক্ত আমার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়। আমি তাকে সামনের দিকে আনতেছি, এই ফাঁকে আরেকটা বাচ্চা একটা মানে ঢিল মারার একটু স্টেপ নিছে এইভাবে, সাথে সাথে একটা মানে বুকে লক্ষ্য করে, মাথায় এবং বুকে ম্যাক্সিমাম গুলিগুলো খেয়াল করবেন, লক্ষ্য করে গুলি করে, মানে মৃত্যু মানে তাকে মারার উদ্দেশ্যে গুলি করা। এর আগে আমরা আন্দোলন সংগ্রামগুলোতে দেখেছি যে পায়ে গুলি করতে, কিন্তু এইবারের ব্যতিক্রম ছিল, কারণ হাসিনার নির্দেশ ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছিল, মেরে ফেলো এদেশের মানুষ যারা তাদের মানে মারো, যত মারতে হয় মারো, আমার দরকার ক্ষমতা, আমার দরকার পাওয়ার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই ছেলেটা আমি পিছনের দিকে নিয়ে যাই, কিছু ছাত্র আমার হাত থেকে ছেলেটাকে, আহত ছেলেটাকে নিয়ে যায়, আমাদের ছাত্রটাকে। আরেকটা এই যে ছেলেটা সামনে ছিল ওকে আবার গুলি, এরপরে ওর গায়ে গুলি, ও পড়ে গেল, এরপরে থার্ড স্টেপটা আমার দিকে। আচ্ছা, আমি তখন দেখতেছি যে আর কোনো রাস্তা নেই, ওকে যদি আমি ধরতে যাই আমি গুলি খাবো। তখন আপনি ওই মানে আমার পাশে দিয়ে যেখানে আমি দাঁড়ানো ছিলাম, রামপুরা ব্রিজের পরে দিয়ে, পেট্রোল পাম্পের পরে দিয়ে জোড়া একটা ফিলার ছিল, কারেন্টের খুঁটি ছিল, যেখানে ওই আপনার এটা সাব স্টেশন না, এটাকে বলে ওই ট্রান্সমিটারের যে খুঁটিটা ডাবল, এর পাশে দিয়ে একটা টেলিফোনের যে একটা স্টিলের একটা খুঁটি ছিল, 3টা খুঁটি একসাথে। আমি দৌড়তে মানে একটা লাফ দিয়ে আমি ওইটার শেল্টার নিয়ে আমি সমস্ত দেহটা আমি সরিয়ে ফেলি। আচ্ছা, যে মোটামুটি ওই 2টা খুঁটির সাথে 3য় খুঁটি, এই একটা এমনভাবে গুলি করছে আমাকে লক্ষ্য করে, আমি সরে যাওয়াতে তো ওই গুলিটা মানে টেলিফোনের খুঁটি ছিদ্র করে, আচ্ছা ওইটাকে গুলিটা মানে ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে এসে আমার পায়ে লাগে। আমার এই বাম পাটা আমি সরাতে পারি না,
আচ্ছা, আমি পুরো শরীরের একটা অংশ আমি মানে পিলারের আড়ালে চলে যাই, বাম পাটার একটা মানে নিচের অংশটা বাইরে থাকে, বাম পায়ে গুলি লাগে আমার হাঁটুর নিচে। আসলে জুলাইতে যারা আসলে ছিলেন আপনারা সামনের সারিতে, তারা আসলে এই ভয়াবহতা দেখেছে এবং আমরা সবাই তো জানি ভয়াবহতার কথা। আসলে যেটা আমি বলছিলাম, সেই ভয়াবহতার কথা অনেক হয়তো বা ভুলে গেছে। আমি সেই সূত্র ধরে যদি বলতে চাই, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের পরে যে যার এজেন্ডায় চলে গেছে, এবং এটা কিন্তু আসলে হওয়ার কথা ছিল না, একটা ঐক্য ছিল। সেই ঐক্যর দিক থেকে এই যে আজকের অবস্থান, কি বলবেন আপনি আসলে? আমি এই যে নাহিদ ইসলামের এই বিষয়টা, উনি নিজেই তো এজেন্ডা নিয়ে নেমে গেছেন। আচ্ছা, উনি দেখেন, উনি তো জুলাই যোদ্ধা। হুম, আমরা গুম খুনের শিকার বিএনপির প্রতিটা নেতাকর্মী, ওনারা যেভাবে ওনাদেরকে যেভাবে গুম করে আমরা দেখেছি। জুলাইতে নাহিদ ইসলামকে যেভাবে মেরে তার সমস্ত শরীরকে তাকে ক্ষতবিক্ষত করে ফেলে, মানে রক্ত জমাট বেঁধে যায়, এক পর্যায়ে তাকে হসপিটাল নিয়ে যায়, সেখান থেকে সে আবার বেরিয়ে আসে। হ্যাঁ, ওনারা এক পর্যায়ে আপনাদের এই আন্দোলন সংগ্রামকে তারা স্টপ করে দেয়, যে দাবি তো আদায় হয়ে গেছে, আমাদের আর এই আন্দোলন নাই। এক পর্যায়ে ওনাদের ভিতরে অনেকে বলে এটা বিএনপির এক আন্দোলন হয়ে গেছে, আমরা এটার ভিতরে নাই, আমরা 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 জাস্ট ওনাদেরকে, আমরা বলবো না এটা ওনাদের কথা ছিল, ওনাদেরকে যৌথ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকিয়ে রেখে কথাগুলা তাদের কাছ থেকে আদায় করেছে। সেই মুহূর্তে আমাদের নেতা তারেক রহমান এক পর্যায়ে মানে মানে অন্যদের সাথে যোগাযোগ করে, যারা ওদের পরের সারি যারা নেতা ছিল ওদের সাথে যোগাযোগ করে যে এক দফার আন্দোলনের দিকে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। সেই আন্দোলন ওরা ডাক দিচ্ছে। আমাদের আপনারা নির্বাচন চান, অফকোর্স সংস্কার নির্বাচিত সরকার দ্বারা হতে হবে আপনারা বলছেন? না, আমরা সংস্কার, যেটা ভাইটাল সংস্কার, যেটা একটা সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার সরকার করবে এবং যেটাতে সবাই একমত হবে। জুলাই নিয়ে কথা বলছিলাম, সেই আপনিও বলছিলেন জুলাইয়ের ভয়াবহতার কথা। আসলে 2 দফা প্রতিশ্রুতিতেও বারবার আসলে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা দিতে পারলো না, কেন দিতে পারলো না স্পষ্ট হচ্ছে না, আসলে কেন, আপনি কি বলবেন? আমি বলবো যে সরকার, এটা তো জুলাই ঘোষণাপত্র, যেহেতু জুলাই ঘোষণাপত্রটা আমরা বিএনপি তো অলরেডি জুলাই ডিক্লারেশন, বিএনপির কাজে 31 দফা সহ যাবতীয় যে প্রস্তাবনা সমস্ত কিছুর ভিতরে ঘোষণাপত্র আমাদের চলে আসছে। আচ্ছা, আমাদের বিষয়টা এখন সরকার ঘোষণাপত্র দিতে পারে, যেহেতু দায়িত্বশীল ভূমিকা থেকে। তো এই ক্ষেত্রে কেন ডিলে করতেছে সরকার, এটার জবাব সরকারে দিবে। আমরা তো বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে কোনো রকমের কোনো কিছু আছে বলে আমার মনে হয় না আর কি। জুলাই যে আন্দোলন, সে আন্দোলনের পরে বর্তমান যে বিএনপি কি আসলে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আপনার পুরোপুরি প্রস্তুত দেশের মানুষের সেবার জন্য এবং নির্বাচনের জন্য, কি বলবেন? আমরা বিএনপি তো এমন একটা সংগঠন, 3 স্তরের আপনার নেতৃত্ব আছে, বিশেষ করে মানে ইলেকশন করার জন্য, নির্বাচনের জন্য 3 বা আরও বেশিও হবে আপনি। কারণ এখন বিএনপি দীর্ঘদিন, আপনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল বিএনপি যে দেখেন শেখ হাসিনার এত নির্যাতন নিপীড়ন, আয়নাগর, গুম খুন, হ্যাঁ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কত রকমের প্রেশার, এই বিএনপিকে একটা নেতাকর্মীকেও আদর্শ থেকে বিচ্ছিত করতে পারে নাই। সো যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় যদি নির্বাচনের জন্য বলে, বিএনপি একটা শর্ট নোটিশের মাধ্যমে বিএনপি নির্বাচন করতে পারবে এবং সমস্ত কিছু আমাদের প্রস্তুত আছে। আমাদের নেতৃত্ব অত্যন্ত সুসংগঠিত। আপনারা জানেন আমাদের আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, ওনার একটা শব্দ, ওনার একটা কথা, ওনার একটা ডিক্লারেশন, ওনার একটা আদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী প্রত্যেকটা নেতাকর্মী এটা কিভাবে পালন করে, এটা এর ভিতরে আপনারা দেখেছেন যে উনি যেটা বলে সেটাই একটা অর্ডার হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ওনার এই কাজগুলা, এবং উনি এক পর্যায়ে সকল বিতর্কের ঊর্ধ্বে বাংলাদেশের একমাত্র আশাঙ্কার প্রতীক বেগম খালেদা জিয়া। আল্লাহর রহমতে উনি অনেকটা সুস্থ হয়েছেন। আর উনার সুযোগ্য কোন সন্তান যে তারেক রহমান, উনি আমাদের প্রত্যেকটা বিষয়কে যেভাবে দেখতেছেন আর কি। গতকালকে আমাদের যে জুলাই, যে গত মানে বিশেষ করে জুলাইতে 1 তারিখে যে প্রোগ্রামটা হয়েছে, সেই প্রোগ্রামে আপনারা শুনেছেন ওনার বক্তব্য, বেগম খালেদা জিয়ার বক্তব্য আমরা শুনেছি যে এখানে সুন্দর কি বিষয়টা আছে, বিএনপি কি চায়। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের আজকের আলোচনা বিষয় ছিল ঐক্যের রাজনীতিতে কেন ফাটল। আপনারা দেখছিলেন আজকের আলোচনা, দেশ ও দশের কথা ভেবে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে এবং বর্তমানে যারা রাজনীতিবিদ আছেন, তারা যারা নির্বাচিত হয়ে সামনে আসবেন, তারা দেশের এবং দশের কথা ভাববেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের হ্যাপেনিং পয়েন্ট থেকে। ধন্যবাদ সবাইকে।